টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ। ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা, জানালেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি। Warning, 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 be careful about the decision to delay procurement. পদ্মার পর করা হবে তিস্তা ব্যারেজ, গাজীপুরে বললেন প্রধানমন্ত্রী। খাল খনন রাজনৈতিক কর্মসূচি নয়, দুর্যোগ মোকাবেলার উপায়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার শিকার পুলিশ, অন্তত 6 পুলিশ সদস্য আহত। নোটিশ ছাড়াই ঘর ভাঙার অভিযোগ বাসিন্দাদের। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর খুন, আদালতে সোহেলের স্বীকারোক্তি। হত্যা ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জামায়াতের সমাবেশ। ঘাটতি কমাতে বিদ্যুতের দাম ইউনিট প্রতি প্রায় 2 টাকা বাড়ানোর প্রস্তাব পিডিবির। একটা সমন্বয় করা যায় কিনা, বাকি কিন্তু অংশটা এখনো সরকারকে ভর্তুকি দিতে হবে। লুটেরাদের দায় পড়বে গ্রাহকদের কাঁধে। সরকার কারো বেতন কেটে তো ভর্তুকি দেয় না, সরকার জনগণের ভোক্তার টাকায় দেয়। এইখানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া চলবে না। বেজিংয়ে শি পুতিন বৈঠক, সম্পর্ক জোরদার ও যৌক্তিক বিশ্ব ব্যবস্থায় গুরুত্ব আরোপ। চাপে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। এবং ডোরিয়েলটনের হ্যাট্রিকে ফেডারেশন কাপে টানা তৃতীয় শিরোপা জিতল বসুন্ধরা কিংস। মোহামেডানকে হারালো 3-2 গোলে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ, তবে হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলা হয়নি। সংস্থাটি জানায়, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বলেন, টিকার ঘাটতি হামের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়িয়েছে। এদিকে গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের চলতি প্রকোপে ঝরে গেছে কয়েকশো শিশুর প্রাণ, আক্রান্ত 66,000-এর বেশি। কেন পরিস্থিতি এমন হলো, এ নিয়ে আলোচনা সমালোচনা দেশ জুড়ে। অবশেষে নিজেদের অবস্থান তুলে ধরল ইউনিসেফ। জানায়, হামের জন্য বছরে 7 কোটি টিকা কেনে সরকার। গত বছরের আগস্টে ইপিআই এর জন্য টিকা দেয় তারা, যা প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার সতর্ক করা হয় বলেও জানায় সংস্থাটি। From 2024 into 2025 into 2026, repeatedly warning. ইউনিসেফ জানায়, টিকা সরবরাহে ঘাটতির কারণ অর্থ নয়, কেনাকাটার প্রক্রিয়ায় জটিলতা। টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কিনতে গিয়ে সময় নষ্ট হয়েছে। We would be ringing a bell saying, warning, 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 be careful about the decision to delay procurement. অন্য টিকার মতো দেশে পোলিও টিকারও ঘাটতি ছিল, এ নিয়েও শঙ্কিত ইউনিসেফ। I'm now really worried about polio. শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার, ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে যোগ দেন আনসার ও ভিডিপির 46তম জাতীয় সমাবেশে। সেখানে দেয়া বক্তব্যে বলেন, প্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে এই বাহিনীকে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ভৌগোলিক অবস্থান, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই বাংলাদেশ।
প্রয়োজন দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা। সেই লক্ষ্যে রাজধানীর টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন তৈরি হচ্ছে। 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বের কথা তুলে ধরেন সরকার প্রধান। দুর্যোগ কোনটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটাই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এর আগে গাজীপুরের শফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রযুক্তিতে দক্ষ হিসেবে এই বাহিনীকে গড়ে তোলা হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। মহান মুক্তিযুদ্ধে আনসার ও ভিডিপির অবদান স্মরণ করেন সরকার প্রধান। বাহিনীটির সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বানও জানান তিনি। প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং। মারুফা রহমান, নিউজ 24, গাজীপুর। অবৈধ বস্তি উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রে পরিণত হল মিরপুরের কালশির বাউনিয়াবাঁধ এলাকা। সিটি কর্পোরেশন ও গৃহায়ণ কর্তৃপক্ষ অভিযানে গেলে হামলা চালায় ক্ষুব্ধ বস্তিবাসী। আর পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন উচ্ছেদকারী ও পুলিশ সদস্যরা। পরে ফের চালানো হয় অভিযান। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে এই থমথমে অবস্থা। উচ্ছেদ অভিযানে গিয়ে ক্ষুব্ধ বস্তিবাসীর বাধায় এমন পরিস্থিতি। লাঠি সোটা নিয়ে হামলা, ইট পাটকেল নিক্ষেপ, যেন এক রণক্ষেত্র। বুধবার দুপুরের দিকে এমন পরিস্থিতি রাজধানীর মিরপুরের কালশির বাউনিয়াবাদ এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে বসবাস 10 থেকে 15,000 মানুষের। তাদের গড়ে তোলা বস্তি উচ্ছেদে নামে পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। বস্তিবাসীর অভিযোগ, তাদের কোনো আগাম নোটিশ না দিয়ে হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালানো হয়। ঠিক আছে, সরকারের জায়গায় সরকার নেবে, ভালো কথা, কিন্তু আমাদের তো একটা নোটিশ দিবে, অন্তত মৌখিকভাবে তো বলবে যে তোমরা এখান থেকে উঠা যাও। আমরা মানুষ, দেখেন এই যে 1 সপ্তাহ পরে ঈদ, আমরা এখন কোথায় যাব? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। আমরা এখানে থাকতেছেন, তো আমাকে কোনো নোটিশ দিল না, কিছু দিল না। আয়া বাস পোলাপান ভাত খেতে বসে করতে বসে কাছে থেকে এসে আবার সারা দাম দুম ভেঙ্গে ভেঙ্গে বসে ইয়া করে লেছে। এটা কি ঠিক? হঠাৎ কেন উচ্ছেদ তা নিয়েও প্রশ্ন তোলেন বস্তিবাসী। সরকারের কাছে পুনর্বাসনের দাবিও জানান তারা। আমার ঘর ভাড়া দিয়ে থাকার সামর্থ্য নাই, আমি এই জায়গায় থাকি না, আমি কিভাবে কই যাই থাকুম? কোন আমার সরকারের কাছে অনুরোধ যে আমাকে একটু থাকার জায়গা দেন। আমার ঘর দিয়ে কি করবো? আমি কই যাম বাবা? সরকারের কাছে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ধাওয়া পাল্টা ধাওয়ার পর ফের চালানো হয় অভিযান, যা শেষ হয় বিকেল নাগাদ। প্রশাসন বলছে সরকারি জায়গা দখলমুক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জামায়াতে ইসলামী ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না, এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বলেন, কিছু দল অপপ্রচার করছে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগামী 2 বছরের মধ্যে সেটি চালু করা হবে। প্রধানমন্ত্রী নির্বাচনের 3 মাসের মধ্যে বাংলাদেশে আমূল পরিবর্তনে কাজ করছেন বলেও জানান তিনি। তখন তো অনেকগুলো দাবি দেওয়া ছিল, তখন ছিল আপনার পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, উপজেলা। কিন্তু যখনই আমাদের লোকেদের দাবির মুখে বললেন যে এয়ারপোর্ট হবে, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মাঠ আনন্দের উৎসরিত হয়ে গেল। কেন? ওই লোকগুলো কিন্তু কেউ সহজে বিমানে উঠতে পারবে না।
আর এদিকে জামাতকে নিয়ে মির্জা ফখরুলের এই বক্তব্যকে অসত্য, দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, মির্জা ফখরুল জামায়াতের বিরুদ্ধে যে গটবাঁধা মিথ্যাচার ও বিষোদ্গার করেছেন তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। বলেন, জামাত দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একটি দল। জনগণ অতীতে একাধিকবার জামাতকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। জনগণের এই রায়কে যারা অস্বীকার করে তারা আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি সোহেল। সোহেলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। বুধবার সিএমএম কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি সোহেল। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীতে একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়। স্বপ্না ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সোহেল ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সোহেল যে শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আজ আদালতে ঘটনা স্বীকার করে। সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মিরপুরে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। মিরপুরে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন এলাকা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের কড়া সমালোচনা করেন দলটির নেতারা। এ সময় রামিসা হত্যার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। রামিসার যে পৈশাচিক হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের বর্তমান সমাজের একটা বিকৃত রুচি এবং মানসিকতার বহিঃপ্রকাশ। রামিসার এই হত্যাকাণ্ডের পর আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তার পক্ষ থেকে কেউ যাচ্ছেন না, কিন্তু আমরা দেখি বরকনেকে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাঠানো হয়। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করার দাবি জানান তিনি। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণ এবং মৃত্যুর শাস্তিত মৃত্যুদণ্ড, এই জাহেলি সমাজ ভেঙে আল্লাহর বিধানের সমাজ ছাড়া এই নিষ্ঠুরতা থেকে বাঁচার কোনো বিকল্প পথ নেই। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভিন্ন সময় সুপরিকল্পিতভাবে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। সাদমান রফিদ, নিউজ 24, ঢাকা। এদিকে রাজধানীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় শিশু হত্যার তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। ডলার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে পাইকারি পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়াতে চায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে পিডিবির চেয়ারম্যান বলেন, দাম বাড়িয়ে ঘাটতি কমানো না গেলে দেশের বিদ্যুৎ খাত বিপর্যয়ের মুখে পড়বে।
তবে দাম বৃদ্ধির তীব্র বিরোধিতা করে উল্টো দাম কমানোর প্রস্তাব করে ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরা। ফ্রেমওয়ার্কের অধীনে আমরা এই রিপোর্টটা তৈরি করেছি। বিগত সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন খরচ ও ভর্তুকি সমন্বয়ের অজুহাতে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়। গত কয়েক বছরে গণশুনানি ছাড়াই নির্বাহী আদেশে বাড়ানো হয় দাম। এ সময় গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি পায় 188%-এরও বেশি। থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও ফিরিয়ে আনা হয় গণশুনানি। প্রথম দিনের শুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করে পিডিবি। যুক্তি হিসেবে চলতি অর্থ বছরে 62,000 কোটি টাকা ও আগামী অর্থ বছরে 65,000 কোটি টাকা সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরে সংস্থাটি। একটা সমন্বয় করা যায় কিনা, বাকি কিন্তু অংশটা এখনো সরকারকে ভর্তুকি দিতে হবে এবং যেটা কিন্তু আমরা যে ফিগারে দেখিয়েছি, আমরা বলেছি 65,000, আমাদের ওয়ার্কিং কমিটি বিআরসি তারা বলেছে 62,000, পার্থক্য এর মধ্যে খুব বেশি নয়। তবে দাম বৃদ্ধির বিপক্ষে শক্ত অবস্থান নেয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরা। তারা বলেন লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে, তাই উল্টো দাম কমাতে শুনানি করার দাবি তুলেন তারা। পিডিবি যদি এটাতে সহযোগিতা করে, কারণ এরপরে যে বিষয়টা আসবে আপনার রিনিউয়েবলের ক্ষেত্রে যে হুইলিং চার্জের বিষয় আসবে, ওপেন অ্যাক্সেস যেটা, তো ওপেন অ্যাক্সেস যে আপনারা প্রস্তাব দিয়েছেন আমরা এই প্রস্তাব দেখব। সরকার কারো বেতন কেটে তো ভর্তুকি দেয় না, সরকার জনগণের ভোক্তার টাকায় দেয়। ব্যবসায়ীরাও যখন অনেক কথা বলেন আমরা ট্যাক্স দিই, দিন শেষে করভার যেটা সেটা সবার ভোক্তার উপরে পড়ে। এইখানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া চলবে না। শুনানিতে অংশীজনরা বলেন নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে বহুমুখী। উৎপাদন খাতেও পিছিয়ে পড়বেন উদ্যোক্তারা। আমাদের এই প্রজেকশনের মূল্যায়ন আছে, আর একটা আছে 26-27 তাদের একটা প্রজেকশন, পিডিবির বাল্ক পর্যায়ের যে প্রজেকশন সেটা, আর আমাদের কারিগরি মূল্যায়ন। 25-26 যদি শাহজিবাজার প্ল্যান্ট রেন্টালটা বা নো ইলেকট্রিসিটি নো পেমেন্টটা বন্ধ বিবেচনা করি, সেক্ষেত্রে ওই গ্যাসটা আসলে শাহজিবাজারে দেওয়া সম্ভব না। বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বিইআরসি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই একটি পরামর্শ কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বুধবার রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত একটি প্রকল্পের লার্নিং শেয়ারিং অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে মানুষের মত প্রকাশে বাধা দেয় এমন আইন থেকে সরকার বেরিয়ে আসার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। গত 15 মাসে গণমাধ্যম সংস্কার ও নিরাপদ নিউজরুম গঠনে কি অগ্রগতি হয়েছে তা তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় বিবিসি মিডিয়া অ্যাকশন। পৌঁছানোর চেষ্টা করেছি। যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত এই আয়োজনে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ব্রিটিশ হাইকমিশনার বলেন গণমাধ্যম কমিশন তৈরিতে যথাযথ পদক্ষেপ নিলে যুক্তরাজ্যকে পাশে পাবে বাংলাদেশ। We have learned through our own experience that media thrives when journalists are protected by law, when regulators operate independently of government, and when media organisations take responsibility themselves for upholding ethical standards. এ সময় প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন যে সকল আইন মানুষের মত প্রকাশে বাধা দেয় সেগুলো পরিবর্তন করবে সরকার। গণতান্ত্রিক সরকার যখন কারোর প্রতি কোনো প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে যাবে, সেটা লিগ্যাল ব্যবস্থা, সেটার জন্য জনগণকে এবং এর সাথে জড়িত সবাইকে কনভিন্স করে সেটা নেওয়া হবে, আমি এটা বলতে পারি। আবারও বলছি, এমন কোনো পদক্ষেপ আমরা এমনভাবে নিতে চাই না যেটা দিনের শেষে সরকারের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন গণমাধ্যম কমিশন গঠনে একটি কমিটি করা হবে। খুব দ্রুতই আমরা একটা পরামর্শ কমিটি করব এবং সেই পরামর্শ কমিটির পক্ষ থেকে সকল অংশীদারদেরকে সাথে নিয়ে আমাদের সুনির্দিষ্ট গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব সেই পরামর্শ কমিটির পরামর্শ হিসাবে ক্যাবিনেটের সামনে, সরকারের সামনে আমরা উপস্থাপন করব। দ্রুত সকল অংশীদারকে নিয়ে একটি পরামর্শ কমিটি গঠন করার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অন্যদের মতো আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল 4:15টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের। জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূ রাজনৈতিক চাপ উপেক্ষা করে অংশীদারিত্ব বাড়ানোর ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিং অনুষ্ঠিত বৈঠকে বিশ্বমঞ্চে শান্তি, জ্বালানি, নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেন দুই নেতা। বিশ্লেষকরা বলছেন, মস্কো বেইজিং এর এই ঘনিষ্ঠতা নতুন চাপে ফেলছে ওয়াশিংটনকে, খর্ব করছে মার্কিন আধিপত্যকেও। চীনের বেইজিং এ গ্রেট হল অব দ্য পিপলে ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক পরপরই এই বৈঠক বিশ্ব রাজনীতিতে এক নতুন কৌশলগত সমীকরণ তৈরি করেছে। পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভূ রাজনৈতিক চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুই নেতাই তাদের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। রাশিয়া ও চীনের বন্ধুত্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা কোনো লোভ বা চাপের মুখে ভাঙবে না, বরং এটি পুরো পৃথিবীর জন্য একটি উদাহরণ হবে। এ সময় বিশ্বে যৌক্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন তারা। চীন এবং রাশিয়ার উচিত বৈশ্বিক শাসন ব্যবস্থাকে আরো যৌক্তিক ও ন্যায়পরায়ণ করতে কৌশলগত সমন্বয় বাড়ানো। আন্তর্জাতিক নানা ইস্যুতে একই অবস্থান নিচ্ছে মস্কো ও বেইজিং। বাড়ছে যৌথ সামরিক মহড়া ও প্রতিরক্ষা সহযোগিতাও। বিশ্লেষকদের মতে চীন রাশিয়ার এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ, কারণ ওয়াশিংটন বর্তমানে ইউরোপে ইউক্রেন যুদ্ধ এবং ইন্দো প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব দুই দিকেই চাপ সামলাতে হচ্ছে। চন্দ্রা, নিউজ 24। ফেডারেশন কাপে টানা তৃতীয় আর সব মিলিয়ে আসরের পঞ্চম শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। ডোরিয়েলটনের হ্যাট্রিকে মোহামেডানকে হারিয়েছে ৩-২ গোলে। আর এ নিয়ে চলতি মৌসুমে ট্রেবল জয় করেছে বাংলাদেশ জায়ান্টরা। ফেডারেশন কাপের ফাইনাল ঘরের মাঠে বসুন্ধরা কিংস ছিল উজ্জীবিত। মতিঝিলের দলটি এদিন পেরে ওঠেনি। ঘরের মাঠে সাদা কালো শিবিরকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় নিপুর শিষ্যরা। ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে মোহামেডান, ফলও পায় দ্রুত। 5 মিনিটে ফ্রিকিক থেকে চোখ ধাঁধানো গোলে মোহামেডানকে এগিয়ে নেন মুজাফফরব। তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি সাদা কালোদের। 9 মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েলটন। 35 মিনিটে সৌরভ দেওয়ানের গোলে আবারও এগিয়ে যায় মোহামেডান। 2-1 ব্যবধান নিয়ে বিরতিতে যায় সেন্টুর শিষ্যরা। বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কিংস। 50 মিনিটে দলটির হয়ে দ্বিতীয় গোল করেন সেই ডোরিয়েলটন। একের পর এক আক্রমণ চালায় দুদলই। 80 মিনিটে দলের হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলের ফরওয়ার্ড ডোরিয়েলটন। তাতেই স্বস্তির জয় নিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ভক্তদের উৎসবের উপলক্ষ এনে দেয় কিংস। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, বিএফএল এর পর ফেডারেশন কাপের ট্রফিও ঘরে তুলেছে বাংলাদেশ জায়ান্টরা। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।